যারা বৃহতের কল্পনা করে, মহৎ স্বপ্ন দেখে, তারাই মহৎ কল্যাণ এই ধরায় এনেছে ডেকে। অসম্ভবের অভিযান পথ তারাই দেখায় নরে, সর্বসৃষ্টি ফেরেশতারেও তারা বশীভূত করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহী কবি নন, প্রেম, মানবতা, সাম্য এবং মুক্তির কণ্ঠস্বর। গান, কবিতা, নাটক, প্রবন্ধ সবখানি তার অপরিসীম সৃজনশীলতা। আজকের আয়োজনে আমরা দেখব নজরুলের এক বিরল সৃষ্টি, গীতি নৃত্যনাট্য বনের বেদে। তার আগে চলুন আমরা শুনি দুজন নজরুল বিশেষজ্ঞের কথা নজরুলের নাটক, নাট্যচর্চা এবং বনের বেদে নাটক নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল গবেষক, সংগঠক এবং পৃষ্ঠপোষক ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, এবং উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য নির্দেশক এবং নজরুল গবেষক গোলাম সারোয়ার। প্রথমেই ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নজরুলের নাটক এবং নাট্যচর্চার বর্তমান অবস্থা। কবি নজরুল ইসলামের নাটকের সংখ্যা প্রায় 100টি। আমরা প্রায় 80টি নাটকের আমরা স্ক্রিপ্ট পাই, লেখা টেক্সট আমাদের কাছে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার যেটা, কবি নজরুল তার জীবদ্দশায় বা তার সুস্থ অবস্থায় যে নাটকগুলো মঞ্চস্থ করেছিলেন, সেখানে বিপুল দর্শকের সমাগম হওয়ার পরেও পরবর্তীকালে তার অসুস্থ হওয়ার পর সেই নজরুলের নাটকগুলো মঞ্চে প্রায় অনুপস্থিত ছিল। কলকাতার নাটকেও তাই, ঢাকার মঞ্চেও তাই। স্বাধীনতার পরবর্তীকালে বাংলাদেশে নজরুলের গল্প অবলম্বনে, তার উপন্যাস অবলম্বনে কিছু কিছু নাটক টেলিভিশনে প্রচার হয়েছে, মঞ্চেও দু একটা হয়েছে, কিন্তু সেগুলোর সংখ্যা অত্যন্ত সীমিত। এর পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে নজরুলের নাটক মঞ্চে প্রায় অনুপস্থিত, তখন আমরা চিন্তা করলাম যে এটা এই অবস্থার পরিবর্তন আনা দরকার। এই পরিবর্তন আনার মানসিকতা থেকেই আমরা কবির নাটককে মঞ্চে নিয়ে আসছি। তার মধ্যে খুবই বিখ্যাত নাটক আলেয়া, তারপর আরেকটা বিখ্যাত নাটক কিন্তু মঞ্চে আদৌ কখনো মঞ্চায়িত হয়েছে কিনা সেটাও আমরা স্পষ্ট করে জানি না, সেটা হচ্ছে সেতুবন্ধ নাটক। এরকম আরও কতগুলো নাটক আছে। কবি নজরুল তার কিশোর বয়সে যে নাটকগুলো লিখেছিলেন, লেটু নাটক, লেটু গানও ছিল অনেক, আমরা সেখানে 36টা নাটক পাই। নজরুল সেগুলো কিন্তু নিজে মঞ্চস্থ করেছেন, নিজে অভিনয় করেছেন, সবই করেছেন তার সেই কিশোরকালে 1913 সালে, 14 সালে, 15 সালে। কিন্তু তারপরে ওগুলোও কেউ করেনি কখনো। যতটুকু এর মধ্যে আমরা একটু শুনতে পেয়েছি, এটা একটা খুব আনন্দের কথা যে বর্ধমানের আশেপাশে নজরুলের 2-একটা লেটু নাটক এখনও মঞ্চস্থ হচ্ছে। গত বছর 2024 সালে নজরুলের নাটক নিয়ে আমরা একটা উৎসবের আয়োজন করি, তার নাম আমরা দিয়েছিলাম নজরুল নাট্য সমারোহ। এই নাট্য উৎসবে আমরা 7 দিন যাবৎ নজরুলের অনেকগুলো নাটক আমরা মঞ্চস্থ করি। সেই সাথে আরও আসার কথা, আরও কয়েকটা সংগঠন নজরুলের নাটকে খুবই আকৃষ্ট হয়েছেন, তারা নজরুলের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছেন। গোলাম সারোয়ার, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে নজরুলের নাটকে গান, কবিতা এবং নৃত্যের ব্যবহার, এই প্রসঙ্গে আপনি একটু বলবেন। নজরুলের সূচনা হয়েছিল 10-12 বছর থেকে, এবং সেই সময়ে যে নাটকগুলো লিখেছে ওগুলোকে আমরা লেটো নাটক বলি, কারণ লেটো দল একটা ছিল যেটা লোকনাট্য ফর্ম সেখানেই। এবং তিনি অনেক গান লিখেছেন, নাটক লিখেছেন, নিজে অভিনয়ও করেছেন এবং ভালো অভিনেতা পারফর্মার হওয়ার জন্য ভ্রমর কবিও হয়েছিলেন। তারপরে কিন্তু এটা বিচ্যুত হয়ে গেছে তার জীবনে, সৈনিক জীবন, বিভিন্ন জীবন, কবি জেলখাটা, নানা রকমের রাজনীতি, চড়াই উতরাইয়ের পরে মূলত 1927 বা 28 এইরকম সময় থেকেই কবি মঞ্চ নাটকে আগ্রহী হন। উনি কলকাতায় বিভিন্ন
মঞ্চনাটক দেখতেন, এসে এসে দেখতেন। তখনও তিনি গান লিখতেন, সুর করতেন, এটা তার ছিল একদম দৈনন্দিন। কবিতা লেখা এটা তো ছিলই। এই 27-28 থেকে তার যে নাটক দেখার যে আগ্রহ, সেখান থেকে তার কিন্তু একটু চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে বলে আমরা ধারণা করি। মনমোহন থিয়েটার এবং নাট্য নিকেতন নামে তখন যে পেশাদারি যে নাটকের দলগুলো ছিল, উনি এই দলগুলোতে যুক্ত হন 1930 সালে। সে সময়কার সবচেয়ে পেশাদারি বড় বড় নাট্যকার, এদের যত নাটক ছিল, এই নাটকের কিন্তু সুরকার এবং গীতিকার কাজী নজরুল ইসলামই ছিল। এখনও কিন্তু সেই গানগুলো আমরা কিন্তু সবই জানি, খুবই পপুলার সে সময়ও ছিল, বর্তমান সময়েও আমরা জানি। যেমন কাজী নজরুল ইসলামের সিরাজদৌল্লা নাটক, সেই সিরাজদৌল্লা নাটকে যে গানগুলো এখনও আমাদের কাছে কিন্তু পরিচিত। নাটকও যেমন পরিচিত, এবং নাটকটাই পরিচিত হয়েছে যেন গানের জন্যই। ম্যাক্সিমাম গানগুলোই আমরা দেখেছি যে তার পরিচিতি পেয়েছে। এই যে গানের প্রয়োগ, এটা কিন্তু হঠাৎ করে আসেনি। কারণ কাজী নজরুল ইসলাম শৈশবকাল থেকেই, যখন কৈশোরকালে যখন লেটো নাটক লিখেছে, তখনই কিন্তু আমরা যে বিবেকের গান বলে যে জিনিসটাকে আমরা আজকে চিনি, যাত্রার মধ্যে এসেছে। হ্যাঁ, এই বিবেকের গানের সূচনাটা কিন্তু নজরুলের মধ্যেই কিন্তু পাওয়া যায়। লেটো নাটকে কিন্তু তিনি প্রথম এই বিবেকের গানের কিন্তু প্রয়োগ করেন। আমরা কিন্তু তার কৈশোর বয়সে যে লেটো যাত্রা পালাগুলো লিখেছে, সেখানে কিন্তু আমরা পাই গেলেন কবে লেখা, তার বয়স যখন 10 বা 11, তার মানে এটা 1911 বা 12 সালের কথা। সেই সময়ে কিন্তু এই যাত্রার ঐতিহাসিক ফর্মটা কিন্তু পাই নজরুলের কাছ থেকে। আর অরিজিনালি যে যাত্রা আমরা আজকে দেখি যে সমস্ত, এগুলো কিন্তু আমরা 1930 সালের পর থেকেই কিন্তু আমরা পাচ্ছি। এই যেমন সিরাজদৌল্লা, এগুলো কবে পেলাম? 1930-এর পরে পেয়েছি আমরা, 30-এর দশক থেকে। তো এই যে যাত্রা পালাগুলোনের যে ঢং, এটার কিন্তু পূর্বাভাস কিন্তু আমরা নজরুলের অনেক আগে পেয়েছি কৈশোরবেলায়। বিবেকের গানের যে কথাটা বলা হয়, সেটা কিন্তু সূচনা করেছে কিন্তু নজরুল। সুতরাং গানের এবং সঙ্গীতের যে চিন্তাভাবনাগুলো নজরুলের বিভিন্ন নাটকের মধ্য দিয়ে শুরু করেছেন, অন্যের নাটকে কিন্তু সুর দিয়ে। আমার কয়েকটি নাটক তার মঞ্চায়নের সৌভাগ্য হয়েছে, এবং সেখানে আমি এগুলো দেখেছি। যতটুকু আমি পেয়েছি যে অসাধারণ, যে এই গান বাদ দিলে ওই নাটকের কিছু থাকে না। মানে সঙ্গীতের যে প্রয়োগ এত অসাধারণ হতে পারে, এটা ভাবা যায় না। এবং আশ্চর্যের ব্যাপার, ওই সময়ে খুব কম কিন্তু নাটকে, পেশাদারি নাটকে বাইজিদের নাচ টাচ এই রকমের কিছু ব্যাপার ছিল। এটা কিন্তু 30-এর দশকের কথা বলছি। সে সময় নজরুলের নাটকে যে সমস্ত মৌলিক নাটক তার আমাদের কাছে পরিচিত এখন, সেই নাটকগুলোতে গানের সঙ্গে কিন্তু উনি উল্লেখ করেছেন নাচ ব্যবহার করে। কী ধরনের নাচ হবে সেটা নয়, সেটা প্রয়োগকর্তা বা নৃত্য পরিচালক যিনি, তিনি হয়তো ভাববেন, কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন যে নাচের প্রয়োগ হতে পারে এখানে। উনি শিশুতোষ নাটক লিখেছেন, উনি একাঙ্কিকা নাটক লিখেছেন, উনি মঞ্চ নাটক লিখেছেন, উনি চিত্রনাট্যকার হয়েছেন, উনি রেকর্ড নাট্য করেছেন। রেকর্ড নাট্য মানে রেকর্ডের জন্য যে নাটক হয়। এই যে বহুমাত্রিক যে নাটকেরই যে এত বহুমাত্রিক রূপ একজন মানুষের মধ্যে থাকতে পারে, এটি একটি অসাধারণ বিষয়। বনের বেদে নাটক নজরুল কবে কোন প্রেক্ষাপটে রচনা করেছিলেন? এটা কবি রেকর্ড নাটিকা, তো এটা 1940 সালে প্রকাশ পায়। হয়তো প্রকাশ পাওয়ার 2-3 মাস আগে রচনা করেছেন। ওই সময়টাতে কবি নজরুল এই বেদেদিন নিয়ে আরও কাজ করেছেন। তার একটা বড় কাজ ছিল সাপুরে সিনেমার সাথে যুক্ত হওয়া। এই সাপুরে সিনেমার কাহিনী তার লেখা, সমস্ত গান তার লেখা এবং গানের সুর করা, এগুলো সবই তার কাজ। এবং এই নাটকের পরিচালক দেবকী বসু একদিন আসলেন নজরুলের কাছে যে কাহিনী তো হলো, গানও হলো, এখন এগুলো উপস্থাপন করব কিভাবে। তখন তার পরের দিন, তখনকার এই স্টুডিওতে পরের দিন আর নজরুলকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন নজরুল? একজনে খবর দিলেন যে নজরুল গেছেন তো বেদেপল্লীতে। তখন স্টুডিওর লোকজন ভাবলেন যে নজরুল হয়তো
আজকে কয়েকজন বেদে এই সঙ্গীতকার বা যারা ওখানে সঙ্গীত করে তাদের নিয়ে হাজির হবেন না, নজরুল আসলেন না। পরের দিনও নাই, কয়েকদিন পর নজরুল ফেরত আসলেন। তিনি গত কয়েকটা দিন বেদেদের সাথে কাটিয়েছেন, বেদে পাড়ায় বেদেদের সাথে জীবনযাপন করেছেন, একদম ঘনিষ্ঠভাবে তাদের জীবন স্টাডি করেছেন। তার পরিপ্রেক্ষিতে সাপুরী নাটকের যে কাহিনী তৈরি হলো, কাহিনী তো তৈরি হচ্ছিলই, সেই সাথে সমস্ত কিছু নজরুল বাস্তব ধারণা, এবং তার কিছুদিন পরেই কিন্তু আমরা দেখি যে এই রেকর্ড নাটিকাও বনের বেদে লেখা হলো এবং রেকর্ড করা হলো। বনের বেদে নাটকে নজরুল এই বেদে সম্প্রদায়ের জীবনযাপন এবং সংগ্রামকে কিভাবে তুলে ধরেছেন? এই নাটকের নামকরণ কিন্তু বনের বেদে হয়েছে, তাই না? বেদেরা সাধারণত নদীমাতৃক দেশে, নদীর কিনারে, নদীতেই থাকে, নৌকার মধ্যে ঘর বানিয়ে তারা কিন্তু থাকে। কিন্তু নাটকের নাম হয়েছে কিন্তু বনের বেদে। কারণ হলো যে এই নাটকটার যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা কিন্তু তৈরি হয়েছে বনের মধ্যে, নদীতে না। রেকর্ডের একটা তো মাত্রা আছে যে কতটুকু ডিউরেশন লেখা থাকবে। 8টা মোট গান আছে, 8টা গান ওইভাবেই কিন্তু 6টা খণ্ডে ভাগ করা আছে এই নাটকটা, ইয়েতে পালাতে যেটুকু পাওয়া গেছে তার মধ্য থেকেই কিন্তু এই মঞ্চায়নটা হয়। এখন সবচেয়ে বড় জিনিস হলো কি, শিল্পের তো একটা স্বাধীনতা আছে। যেমন নজরুল এটা রচনা করেছেন গীতি নাট্য রূপে, এটা কিন্তু নৃত্যনাট্য রূপে নয়। কিন্তু আমরা করতে পারি তো, আমরা এটাকে মঞ্চ নাটক বানাতে পারি, আমরা এটাকে নৃত্যনাট্য বানাতে পারি, আমরা এটাকে পাপেটও বানাতে পারি। এটা অনেক ফর্মে কিন্তু আমরা এটাকে পরিবেশন করতে পারি, এখানে দোষের কিছু নেই। কারণ শিল্পের একটা পরিবেশন স্বাধীনতা আছে প্রয়োগকর্তার। সৃষ্টি যিনি করেছেন তিনি তো মূল জিনিসটা করেছেন, কিন্তু প্রয়োগকর্তাটা নানাভাবে কিন্তু উপস্থাপন করতে পারে। আমরা জানি যেটা, যে বেদেরা সাধারণত যাযাবর, তারা একখান থেকে আর একখানে যায়। তো এই যাযাবর শ্রেণীর এই মানুষের, এদেরও আমাদের মতোই তাদের দুঃখ, যন্ত্রণা, কষ্ট, বিদ্রোহ থাকে। আমরা নাটকের মধ্যে একটা জিনিস দেখি যেটা কাহিনীর সঙ্গে যুক্ত, সেটা হলো যে মৌরি এবং ঝুমরো, যে দুজনের মধ্যে প্রণয়ের সূচনা ঘটে এবং বিরহ হয়। মৌরির বাবার সঙ্গে সর্দার, ঝুমুরের যে মালিক বেদে, এদের দুইজনের মধ্যে কিন্তু একটু বৈরিতা ছিল, ঝগড়া ছিল, এবং এই ঝগড়াটা দীর্ঘদিন ধরে চলছে। যখন দেখলো যে ঝুমরো এবং মৌরির মধ্যে প্রণয় সূচিত হয়েছে, প্রণয়ে তাদের ক্লাইম্যাক্সে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারছে না, ঠিক সেই মুহূর্তে কিন্তু সর্দার এসে ঝুমরোকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে যায়। এখানে আর থাকা যাবে না। কারণ কি, ওই যে মৌরির বাবার সঙ্গে যে শত্রুতা আছে, তার কষ্ট হোক মেয়ের, মানে ব্যাপারটা যন্ত্রণাটা দেয়ার, এটা একটা মৌলিক জীবনের যে কতগুলো দিক থাকে, যে টানাপোড়েন যেটাকে আমরা বলি, সংঘাত থাকে দলে দলে নিজের গোত্রের মধ্যে, এবং ওরাও কিন্তু বেদে, মৌরিরাও বেদে, ঝুমুরেরও বেদে। কিন্তু এই দ্বন্দ্বের কারণে একটা সংকট তৈরি হলো। কি হলো, এক তরুণী দুজনের চোখের পানিতে গড়াতে থাকলো, এই যে বিরহ যন্ত্রণা, এটি একটা স্পষ্ট এই কাহিনীর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খালিকুজ্জামান, বনের বেদে নাটক, এটা কি শুধু বিনোদন দিয়েছেন নজরুল, নাকি মানে সামাজিক যে প্রতিবাদ নজরুলের সবসময় লেখাতে থাকে, সে প্রতিবাদের কোনো বার্তাও আছে এখানে? কবি যে কোনো বার্তা দিতে চেয়েছেন তা না। বার্তা দিলে যেটা হতো, এখানে যে আমাদের দুইটা নায়ক বা নায়িকা দুজনের, তাদের যে মনের কষ্ট, তারা কিন্তু প্রতিবাদ করেনি, শুধু কান্না করছে, কষ্ট পেয়েছে। বনের বেদে নাটক, গীতি নৃত্য, এটা যখন মঞ্চে অথবা টেলিভিশনে আমরা চিত্রায়ন করতে যাই অথবা রূপায়ণ করতে চাই, তো মঞ্চায়ন করতে যাই, তখন কোন কোন বিষয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং? নজরুল বনের বেদে রচনা করেছেন, এটা তার মৌলিক একটি জিনিস, ওটা গীতিনাট্য। কিন্তু প্রয়োগকর্তা অনেক সময় যেমন এটাকে নৃত্যনাট্য বানিয়ে ফেলেছে। দোষের তো কোনো কিছু নেই, হতে পারে। উনি যদি নৃত্যের সেই ভাষাটাকে অনুধাবন করে সেটাকে প্রয়োগ করে ওইভাবে যদি করতে চান, করতে পারেন, তাই না? বনের বেদের যে কাহিনী, এটাকে কেউ যদি যাত্রায় রূপান্তরিত করতে চান, যাত্রার ভাষাটাকে তাকে বুঝতে হবে, যাত্রার ল্যাঙ্গুয়েজে তাকে আবার সেইভাবে সেটাকে উপস্থাপন করতে হবে, তবে তো সেটা যাত্রা হবে। সেটাই। এখন এই বিষয়গুলোই হলো
চ্যালেঞ্জ যে কোনো প্রয়োগকর্তার ক্ষেত্রে। হ্যাঁ, আজকে যেটা আমরা দেখবো আর কি, এখানে যেন মনে হচ্ছে যে ময়মনসিংহ গীতিকাতে যেমন আমরা মহুয়া মলুয়ার যে নাচের যে ফর্ম বা স্টাইলটা, সেটা কিন্তু ভাসছে এই ঝুমুরো এবং মৌলির মধ্যে। আসলে তো তা না, কারণ ওটা কিন্তু বহু আগের একটা অন্য কাহিনী। কিন্তু মহুয়া এবং মধ্যে যে চরিত্রগুলো আমরা দেখি, এইটা এখন যদি এই বনের বেদে এই নৃত্যনাট্যটা যদি আবার আরেকটি অঞ্চলে গিয়ে হতো, বর্ধমানে অথবা অন্য জায়গায়, তখন কিন্তু এই বৈশিষ্ট্যটা নাচের কিন্তু থাকতো না। আচ্ছা, আমার যেটা ধারণা, তখন ওইখানকার আঞ্চলিক সুর বা বৈশিষ্ট্য আসতো। এখন যেটা আসছে সেটা ময়মনসিংহের, কারণ যারা করছে পরিবেশনে আছেন তারা কিন্তু ময়মনসিংহ অঞ্চলের, তারা মহুয়া নৃত্যনাট্যর সঙ্গে তারা জড়িত, সুতরাং ওটার প্রভাব পড়েছে। এটা বাস্তবতা, এটা কোনো দোষের কিছু না। কিন্তু অন্য জায়গায় এই নাটকটি হলে আরেক নাচের ফর্ম হতো গিয়ে পড়তো। তো ধন্যবাদ ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, ধন্যবাদ গোলাম সারোয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা শুরু করি। চলুন দেখা যাক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি গীতি নৃত্যনাট্য বনের বেদে। ছাড়া বেদের দল আয় রে আয়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়, কাল বৈশাখীর ঝড় তুফান আনরে তোর তৃপ্ত পায়, কাল বৈশাখীর ঝড় তুফান আনরে তোর তৃপ্ত পায়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়। মাটির বুক বর্ষা কই তীর ধনুক কাঁপিয়ে তোল মাটির বুক, উমরি খেয়ে নীল আকাশ, উমরি খেয়ে নীল আকাশ, দেখরে মোদের সঙ্গ চায়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়, কাল বৈশাখীর ঝড় তুফান আনরে তোর তৃপ্ত পায়, কাল বৈশাখীর ঝড় তুফান আনরে তোর তৃপ্ত পায়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়, ছন্ন ছাড়া বেদের দল আয় রে আয়। ঝুমরো। জি সর্দার। এই পাহাড় তুলির বন, এখানে আমাদের কিছুদিন থাকতেই হবে। উঁচু মাথা আমার হেট করেছে, সেই শয়তানকে এই দুনিয়া থেকে সরাতেই হবে। এই বনেই সে ডেরা গেড়েছে, আমি খবর পেয়েছি, তাকে খুঁজে বের করতেই হবে। এই বন আমি পাতি পাতি করে খুঁজব, কোথায় সে লুকিয়ে থাকবে। হ্যাঁ, তোরা এখানেই তাবু ফেল, আমি আসছি। আচ্ছা সর্দার। কি সুন্দর এই বন, যেন আমার কত কালের চিনা। কি মিষ্টি বাতাসে বনের, কি মিষ্টি এখানকার পাখির গান। আহ, কারা যেন গান গাইতে গাইতে এদিকে আসছে। আয়
শিশিরাতে আঁচল থেকে কুসুম কেড়ে তৃষ্ণা মেটালো নিংড়ে পাহাড় ঝর্ণায় এনে গলার মালা আন সাগর ছেঁচে আয় বনের ঘাগরি পরে ঘুরি নেচে গলার মালা আন সাগর ছেঁচে আয় বনের ঘাগরি পরে ঘুরি নেচে আখির চাওয়ায় লুটাবে পাখি আখির চাওয়ায় লুটাবে পাখি বিষ হারাবে আর নাগিনী বিষ হারাবে আর নাগিনী আয় 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 লোভনীর বেদিনী আয় 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 সিন্ধুতে তটিনীতে জাগায় তরঙ্গ কাঁপাইয়া বেদিনী সিন্ধুতে তটিনীতে জাগায় তরঙ্গ কাঁপাইয়া বেদিনী আয় লোভনীর বেদিনী আয় 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 লোভনীর বেদিনী আয় আয় ইমিতিন, দেখেছিস একটা লোক লুকিয়ে আমাদের দেখছে। চল আমরা চলে যাই। হাসে নাচে গায় ঝাঁক বেঁধে যায় জংলা পাখি হাসে নাচে বিঁধব কারে তীর দিয়ে গো কারে পিঁজরায় রাখি বিঁধব কারে তীর দিয়ে গো কারে পিঁজরায় রাখি জংলা পাখি হাসে নাচে গায় নিঠুর আমার খেলা দিনেরও বেলা আঘাতে হেনে কাঁদি রাতেরও বেলা নিঠুর আমার খেলা দিনেরও বেলা আঘাতে হেনে কাঁদি রাতেরও বেলা যেন সুন্দর বনের বাঘ চমকে ওঠে দেখে বন হরিণীর ডাগর আঁখি যেন সুন্দর বনের বাঘ চমকে ওঠে দেখে বন হরিণীর ডাগর আঁখি হাসে নাচে গায় ঝাঁক বেঁধে যায় জংলা পাখি হাসে নাচে বিঁধব কারে তীর দিয়ে গো কারে পিঁজরায় রাখি বিঁধব কারে তীর দিয়ে গো কারে পিঁজরায় রাখি জংলা পাখি হাসে নাচে গায় হাসে নাচে গায় হাসে নাচে গায় ই বেদের দুলাল, তুই পাখি শিকার করিস কেনে? বেদের মেয়ে, তুই সাপ নাচাস কেনে? সাপ না চাই,
সাপের মতো চোখ যার তাকে বশ করতে, শুনবি? সোনা, বাঁকা ছুরির মতন বেঁকে উঠল যে তোর আঁখি রে, বাঁকা ছুরির মতন বেঁকে উঠল যে তোর আঁখি রে, বাঁকা ছুরির মতন। বেদের দুলাল, ওরে বেদের দুলাল, আমার সাথে সাপ খেলাবি না কি রে, বাঁকা ছুরির মতন বেঁকে উঠল যে তোর আঁখি রে, বাঁকা ছুরির মতন। তোর জোড়া বুড়োর ধনুক আমি চিনি, ও তোর জোড়া বুড়োর ধনুক আমি চিনি, পাখি আমি নই বাঁধিয়া, আমি যে সাপিনী রে, আমি যে সাপিনী, আমি যে সাপিনী রে, আমি যে সাপিনী, ভয় করি না হাসিকে, ডর লাগে তোর বাসিকে রে, ভয় করি না হাসিকে, ডর লাগে তোর বাসিকে রে, তোর মনের ঝাঁপি খোলা পেলে, ও তোর মনের ঝাঁপি খোলা পেলে, সেথায় গিয়ে থাকি রে, বাঁকা ছুরির মতন বেঁকে উঠল যে তোর আঁখি রে, বাঁকা ছুরির মতন। বেদের দুলাল, ওরে বেদের দুলাল, আমার সাথে সাপ খেলাবি না কি রে, বাঁকা ছুরির মতন বেঁকে উঠল যে তোর আঁখি রে, বাঁকা ছুরির মতন বেঁকে উঠল যে তোর আঁখি রে, বাঁকা ছুরির মতন। শুনলি তো? আচ্ছা বেদের দুলাল, তুই ফুল পাড়তে পারিস? ওই গাছের আগায় কত ফুল দেখেছিস, আমায় পেড়ে দিবি? ফুলের দাম দিবি তো? দাম? যা। আচ্ছা, দাম নাই দিলি, আমি যে তোকে ফুল পেড়ে দিব, তাই দিয়ে বিনি সুতোর মালা গেথে আমায় দিবি তো? বারে, তাহলে তো দাম দেওয়া হয়েই গেল। দাম পেলে চলে যাবি, আর দাম না পেলে পাওয়ার আশায় আবার ফিরে আসবি। ফিরে এলে যদি দেখা পাই তাহলে দাম চাই না, তাহলে কাল আবার ফিরে আসবো? জানি না। নে, এটা নে, এক ডাল ফুল তীর দিয়ে পেরে দিলাম। তোর আঁচলের ডালি কই? চুপ চুপ, আস্তে। ঝোপের আড়ালে মিতিন আড়ি পেতে রয়েছে। তুই চুপ কর, চুপ করে আমার পানে চেয়ে থাক। ঝিম
সব দেখে ফেলেছি। কি লজ্জা, আমি পালাই। তাহলে আমিও চাই। হ্যাঁ, ভালো কথা। বেদের মেয়ে, তোর নাম? আমার নাম মৌরি। বেদের ছেলে, তোর নাম? আমার নাম ঝুমরো। ঝুমরো, আবার আসিস? আসবো। এই নিতিন, ওই সে পাহাড় চূড়োয় বসে বাঁশি বাজাচ্ছে। তুই যা না, ওকে ডেকে আন। আজ দুবেলা ওকে দেখিনি। আমি বসে গাই, সে শুনতে পাবে। ই মিতিন, আমার মাথার দিব্যি দিয়ে তাকে একবার আসতে বল। বাজে
এ কি মরি, তুই কাঁদছিস? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কেন এসেছিলি তুই আমার সামনে? হ্যাঁ, কেন হেসেছিলি? কেন তুই? ও তাই বল, আসতে দেরি হয়েছে বলে? শোন, আমাদের সর্দারকে লুকিয়ে আসতে হয় কিনা তাই। আচ্ছা, আমি আজই সর্দারকে বলে তার দল ছেড়ে দিয়ে তোকে নিয়েই ঘর বাঁধবো। তুই আর কাঁদিস নে, আমি তোকে ছেড়ে যাব না, যাব না, যাব না। তোকে ছেড়ে যাব না, যাব না, যাব না, তোকে নিয়ে ঘুর বাঁধবো। ঝুমর, তুই জানিস বেদেরা ঘর বাঁধে না, ঘর তাদের বাঁধতে মানা। সারা দুনিয়াটাই তাদের ঘর। আর কার সাথে তোর মিতালি? হ্যাঁ, আমার দুশ্মন সেই রঘু সর্দারের মেয়ের সাথে। ঠিক করেছিস। যে আগুন সে আমার বুকে জ্বলেছে, সেই আগুন রেখে গেলাম তার মেয়ের বুকে জেলে। চল এখনি, আমরা এই বন ছেড়ে চলে যাব। ওগো, কার পাপে কার সাজা? ওকে নিয়ে যেও না, না ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে আমি বাঁচবো না, ওকে নিয়ে যেও না। প্রতিশোধ, বেদের প্রতিশোধ। উঠাও ডেরা, উঠাও। উঠাও ডেরা, এবার দূরে যেতে হবে। উঠাও ডেরা, এবার দূরে যেতে হবে। নিজের হলে মনের বাঁধন গভীর ব্যথা পেতে হবে, যেতে হবে। উঠাও ডেরা, এবার দূরে যেতে হবে। এমনি করে ঘর বেঁধেছে বনে বাঁধা পড়ে। কোথায় শূন্য মরুভূমি, ডাকো মোদের ডাকো তুমি। ধরার মানুষ এমনি করে ঘর বেঁধেছে বনে বাঁধা পড়ে। কোথায় শূন্য মরুভূমি, ডাকো চিড়িয়াখানায় সিংহ গেলে মিঠুর চাবুক খেতে হবে, যেতে হবে, যেতে হবে। উঠাও ডেরা, এবার দূরে যেতে হবে। নিবিড় হলে মনের বাঁধন গভীর ব্যথা পেতে হবে, যেতে হবে। উঠাও ডেরা, এবার দূরে যেতে হবে।